নমস্কার। আজকে পাঠ করতে চলেছি অরবিন্দ গুহর লেখা একটি ছোট গল্প, মিলিটারি। সঙ্গে থাকুন। বসবার ঘরখানা চমৎকার সাজানো গোছানো, যা কিছু থাকার সব আছে, নিখুঁতভাবেই আছে। কিন্তু একটা ব্যাপার বড় আশ্চর্য লাগে। ঘরের তিনখানা দেওয়ালে কোনো ছবি টবি নেই, দেয়াল, শুধুই দেয়াল। কিন্তু একখানা দেওয়ালে মস্ত ফটো টাঙানো আছে। মিলিটারি বুট পরা একজোড়া পায়ের একখানা মস্ত ফটো। এই বাড়ির কর্তা নন্দলাল বাবু এককালে মিলিটারিতে ছিলেন বটে। মিলিটারিতে তো অনেকেই ছিলেন, কিন্তু কারো বসবার ঘরে কি মিলিটারি বুট পরা একজোড়া পায়ের একখানা মস্ত ফটো টাঙানো থাকে? নন্দলাল বাবুর অনেক বয়স হয়েছে, পুরোপুরি বুড়ো মানুষ। তিনি মিলিটারিতে ছিলেন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। সে কি আজকের কথা? বসবাস করার ঘরে মিলিটারি বুট পরা একজোড়া পায়ের একখানা মস্ত ফটো টাঙানো কেন? অনেকেই এই প্রশ্ন করেছেন, কিন্তু নন্দলাল বাবু আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কাউকে দেননি। বলেছেন, সময় হলেই সব কথা নাতি নাতিদের কাছে খুলে বলবো। মিলিটারি বুট পরা একজোড়া পায়ের একখানা মস্ত ফটো কি আর শুধু শুধু টাঙিয়ে রেখেছি? এই একজোড়া পায়ের দৌলতে আমার ভাগ্য খুলেছে। যতবার বলেছেন ততবার নন্দলাল বাবু উঠে গিয়ে ভক্তি করে ওই ফটোর একজোড়া পায়ে নিজের কপাল ঠেকিয়েছেন এবং দীর্ঘশ্বাস ফেলেছেন। হয়তো ফটোর পায়ে ধুলো থাকে না বলেই এই দীর্ঘশ্বাস। নন্দলাল বাবু একদিন সকল নাতি নাতনিকে নিজের বসবার ঘরে ডাকলেন। বললেন, কাল রাত্রিরে খুব একটা দুঃস্বপ্ন দেখেছি। মন খুব খারাপ হয়ে আছে। বয়স তো হয়েছে, ফট করে হয়তো চোখ বুজে ফেলবো। দীর্ঘশ্বাস ফেলে নন্দলাল বাবু ফটোর একজোড়া পায়ের দিকে তাকালেন। বললেন, কিন্তু ওই মিলিটারি বুট পরা একজোড়া পায়ের ইতিহাস না শুনিয়ে মরলে আমার পক্ষে খুব অন্যায় হবে। মরেও শান্তি পাবো না। শুনলে বুঝতে পারবি কত ধানে কিভাবে কত চাল হয়। পিকু অবাক হয়ে বলল, দাদু, এই ইতিহাস কি তুমি আজ পর্যন্ত কাউকে বলনি? নন্দলাল বাবু ঘাড় নেড়ে বললেন, না। মিলিটারির ব্যাপার যাকে তাকে কি বলা যায়? চতুর্দিকে হিংসুটে লোক গিজগিজ করছে। কাকে বলে কোন ফ্যাসাদে পড়বো কে জানে। ভয়ে ভয়ে সব ইতিহাস গোপন রেখেছি। বুড়োদের আমার ভয়, বড়দের আমার ভয়, কিন্তু তোদের কাছে আমার কোনো ভয় নেই। তাতাই গালে হাত দিয়ে বলল, দাদু, এই সব কথা খোলাখুলি বলতে হবে, কিন্তু যুদ্ধের গল্প শুনতে আমার খুব মজা লাগে। নন্দলাল বাবু অসন্তুষ্ট হয়ে বললেন, গল্প? গল্প কোথায়? আমি বানিয়ে বানিয়ে গল্প টল্প বলতে পারি না। আমার কাছে যা পাবি তা হচ্ছে খাঁটি জিনিস, ইতিহাস। আমি কি শিকারী না পর্যটক যে গাঁজাখুরি শিকার কাহিনী বা ভ্রমণ কাহিনী শোনাবো? আমি হলাম গিয়ে মিলিটারির লোক, আগাগোড়া সত্য নিয়ে আমার কারবার। দাদু যদি রাগ করে চুপ হয়ে যান তো সব ভেস্তে যাবে। মিলিটারি বুট পরা একজোড়া পায়ের রহস্য কিছুতেই জানা যাবে না। মিঠুন সামাল দিয়ে বলল, না না দাদু, তোমার মুখের গাঁজাখুরি গল্প শুনতে চায় না। সেসব বই টইতে ছাপার অক্ষরে পড়ে নেব ক্ষণ। তোমার মুখের খাঁটি কথা শুনতে চাই, তুমি আরম্ভ করে দাও। কোত্থেকে আরম্ভ করব তাই তো ভাবছি রে। নন্দলাল বাবু উদাস গলায় বললেন, আজ কলকাতায় আমার 12খানা বাড়ি, কি নেই আমার? সব কিন্তু ওই একজোড়া মিলিটারি বুট পরা পায়ের দৌলতে। সাধে কি আর আমি ওই ফটোখানায় কপাল ঠেকাই? পিকু ঠান্ডা গলায় বলল, যেখান থেকে খুশি তুমি আরম্ভ করো দাদু। নন্দলাল বাবু নড়ে চড়ে বসলেন। বললেন, ঠিক আছে, কিন্তু একটা কথা আমি চোখ বন্ধ করে বলবো। যতক্ষণ আমি চোখ না খুলি ততক্ষণ কেউ টু শব্দটিও করতে পারবি না। আমার কথা শেষ হয়ে গেলেই আমি চোখ মেলবো, তখন যার যা খুশি বলবি। রাজি? এ আর বেশি কথা কি, সকলেই রাজি হয়ে গেল। নন্দলাল বাবু চোখ বন্ধ করে বলতে লাগলেন,
সে কি আজকের কথা রে, এ কতকাল হয়ে গেল। সব খুঁটিনাটি মনে নেই বটে, কিন্তু আসল কথাগুলো এক বিন্দুও ভুলিনি। শুনলে তোরাও জীবনে ভুলতে পারবি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আরম্ভ হয় তখন আমার দু একবার ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ফেল করা হয়ে গেছে। হ্যাঁ, আজকাল যার নাম হয়েছে ওই সেকেন্ডারি পরীক্ষা, আমাদের সময় তো তারই নাম ছিল ম্যাট্রিকুলেশন পরীক্ষা। একবার ফেল করি আর বাবার হাতে বেধড়ক পিটুনি খাই। পরীক্ষার ফল যেদিন বেরোতো সেদিনই শুধু বাবা বেধড়ক পিটুনি দিতেন, আগে পিছে কিছু বলতেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার পরও একবার কি দুবার ঠিক মনে নেই, ওই ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছি, নিয়ম মতো ফেলও করেছি, বাবাও কোনো অনিয়ম করেননি। কিন্তু তুচ্ছ ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করার জন্য যার জন্ম হয়নি তার পক্ষে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করা অসম্ভব। ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করলে আজ আমি কিছুতেই কলকাতায় 12খানা বাড়ির মালিক হতে পারতাম না, আমার সর্বনাশ হয়ে যেত। তা সে যাকে। এদিকে বাবার প্রতিজ্ঞা যে আমাকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ না করিয়ে ছাড়বেন না, আর ওদিকে পরীক্ষকদেরও প্রতিজ্ঞা যে আমাকে ফেল করাবেনই। এই দুই প্রতিজ্ঞার মধ্যে আমার প্রাণ যখন যায় তখন ভগবান দয়া করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুব জমিয়ে দিয়েছেন। বাড়ি থেকে পালিয়ে হিমালয় চলে যাব ভেবেছিলাম, কিন্তু সেসব কিছুই করতে হলো না। যুদ্ধের দৌলতে তখন মিলিটারিতে বিস্তর চাকরি, যে যাচ্ছে সেই চাকরি পাচ্ছে। আমিও বাড়ি থেকে পালিয়ে মিলিটারিতে ঢুকে পড়লাম, সন্ন্যাসী না হয়ে সৈনিক হলাম। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ না করলে সকলকেই সন্ন্যাসী হতে হবে এমন কি কোনো আইন আছে নাকি? দিন কয়েকের মধ্যে একটা মিলিটারি ছাউনিতে চালান হয়ে গেলাম। ওই ছাউনিতে সব মিলিয়ে কত সৈন্য ছিল কে জানে, মিলিটারিতে তো সবই তখন গোপন। আমাদের ছাউনিতে 24 জন সৈন্য নিয়ে এক একটা দল। আমাদের ছাউনিতে এরকম কত দল ছিল তা ঠিক জানি না। আমাদের দলে 24 জন সৈন্যের মধ্যেই খুব বন্ধুত্ব হয়ে গেল। একটা বলবার মতো খবর আছে এখানে, আমি ছাড়া আমাদের দলের বাকি 23 জনের মধ্যেই কোনো বিশেষত্ব নেই, সকলেই ওই ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করেই এসেছে। তা সে যাকে। অ্যান্ডারসন সাহেব ছিলেন আমাদের উপরওয়ালা, জাদরেল সাহেব। একদিন সন্ধেবেলা তিনি আমাদের 24 জনকে ডেকে পাঠালেন জরুরি তলব। বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে 24 জন গিয়ে হাজির হলাম ওই অ্যান্ডারসন সাহেবের সামনে। মিলিটারি কায়দায় দাঁড়ালাম। অ্যান্ডারসন সাহেব গম্ভীরভাবে বললেন, কাল তোমাদের পরীক্ষা নেব, পরীক্ষায় যে ফার্স্ট হবে চাকরিতে সে এক ধাপ ওপরে উঠে যাবে। কাল ভোর 5টায় তোমরা সকলে সাজ পোশাক করে মাঠে দাঁড়িয়ে থাকবে। এখন যাও। বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে ফিরে এলাম 24 জন। পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে তা নিয়ে বাকি 23 জন খুব জল্পনা কল্পনা করতে লাগলো, কিন্তু প্রশ্ন নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। আমার কাছে সব প্রশ্নই সমান। ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোর 5টায় সাজ পোশাক করে সামনের মাঠে দাঁড়িয়ে পড়লাম আমরা 24 জন, এক এক লাইনে 4 জন। আমার জায়গা শেষ লাইনের একেবারে ডান দিকে। কাছেই একটা জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। 5:30 নাগাদ অ্যান্ডারসন সাহেব এলেন, জিপ গাড়িতে উঠলেন, তারপর আমাদের হুকুম দিলেন, কুইক মার্চ। ব্যাস, লেফট রাইট। আমরা 24 জন কুইক মার্চ করতে করতে এগিয়ে চললাম। আমাদের পাশে অ্যান্ডারসন সাহেবের জিপ গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো। কুইক মার্চ করতে করতে আর চোখে দেখছি অ্যান্ডারসন সাহেব কখনো ফ্লাস্ক থেকে কফি ঢেলে খাচ্ছেন, কখনো বাক্স থেকে ডিম সেদ্ধ আর রুটি মাখন খাচ্ছেন। মিলিটারিতে ওপরওয়ালা হলে দারুণ মজা। কুইক মার্চ, লেফট রাইট। কখনো কাঁচা রাস্তা, কখনো পাকা রাস্তা, কখনো নর্দমা, কখনো ময়দান, কোথাও উঁচু কোথাও নিচু, সেই কুইক মার্চ। গরমকাল তখন, মাথার উপর সূর্য তেতে উঠেছে। জিপ গাড়িতে বসে অ্যান্ডারসন সাহেব টিফিন কারি খুলে গিলতে লাগলেন, কিন্তু আমাদের তাতে কি,
সেই কুইক মার্চ। এ বাবা মিলিটারির ব্যাপার, কোনো চালাকি চলবে না। সন্ধ্যের আগে চোখে পড়লো অদূরে একটা মিলিটারি ছাউনি। কুইক মার্চ চলেছে তো চলেছেই, নিজেদের শরীরের দশার কথা ফলাও করে বলার মতো নয়। তা সে যাকগে। ওই মিলিটারি ছাউনির সামনে যখন এসে পড়েছি তখন অ্যান্ডারসন সাহেব জিপ গাড়ি থেকে জোর গলায় হুকুম দিলেন, হল্ট। আমরা 24 জন মিলিটারি কায়দায় দাঁড়িয়ে পড়লাম। অ্যান্ডারসন সাহেব নেমে এলেন জিপ গাড়ি থেকে। বললেন, তোমাদের মধ্যে যে বা যারা খেয়ে দিয়ে রাত্রিরে এই ছাউনিতে বিশ্রাম করিতে চাও, সে বা তারা সামনের দিকে 5 পা এগিয়ে যাও। আর যে বা যারা এই মুহূর্তে আবার কুইক মার্চ করে আমাদের ছাউনিতে ফিরে যেতে রাজি আছো, সে বা তারা যেমন আছো দাঁড়িয়ে থাকো। আমি ছাড়া বাকি 23 জনই সামনের দিকে 5 পা এগিয়ে গেল। আর অ্যান্ডারসন সাহেব আমাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, সাবাস, এই তো চাই। কিন্তু আমাকে সেই মুহূর্তে কুইক মার্চ করে আমাদের ছাউনিতে আর ফিরে আসতে হলো না। দলের 23 জনের সঙ্গে খেয়ে দিয়ে রাত্রিরে ওই ছাউনিতেই ঘুমালাম। অ্যান্ডারসন সাহেবের হুকুম। মিলিটারিতে ওপরওয়ালা কখন যে কি হুকুম দেবেন আগের মুহূর্তেও কেউ জানতে পারে না। পরদিন সকালে দলের 23 জনকে সেই আগের দিনের মতোই কুইক মার্চ করতে করতে ফিরতে হলো নিজেদের ছাউনিতে, ওই সাহেবের হুকুমে। আর আমি ফিরলাম জিপ গাড়িতে অ্যান্ডারসন সাহেবের পাশে বসে। অ্যান্ডারসন সাহেবের হুকুম, আমার এক ধাপ উন্নতি হয়ে গিয়েছে। হয়তো তোরা জানিস না, মিলিটারিতে উন্নতির পয়লা ধাপটাই সবচেয়ে কঠিন, তারপর চরচর করে উন্নতি। দেখতে দেখতে কোথায় উঠে গেলাম, রাশি রাশি টাকা পেলাম। ভগবানের মতিগতির কুল কিনারা পাওয়া যায় না। হঠাৎ একদিন করে দুম করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেল। আরও কিছুদিন চললে নির্ঘাত আমার আরও অনেক উন্নতি হতো। তা যুদ্ধ টুদ্ধ তো ভগবানের ইচ্ছেই গেল থেমে, থামিয়ে দিলেন ভগবান। সস্তা গন্ডার বাজার ছিল, হাতে আমার অঢেল টাকা। সামান্য কিছু নগদ রেখে বাকি টাকায় কলকাতায় 12খানা বাড়ি কিনে বসে পড়লাম। মিলিটারি বুট পরা একজোড়া পায়ের একখানা মস্ত ফটো কি আর শুধু শুধু টাঙিয়ে রেখেছি? সাধে কি আর দিনরাত ওই ফটোর একজোড়া পায়ে নিজের কপাল ঠেকায়? হ্যাঁ, ও আমার নিজের পায়েরই ফটো। ওই একজোড়া পায়ের দৌলতেই তো আমার ভাগ্য খুলেছে রে। এতদূর বলে নন্দলাল বাবু চোখ মেললেন। কারো মুখে কোনো কথা নেই, সকলে অবাক হয়ে গেছে। পিকু ভেবেচিন্তে বলল, আচ্ছা দাদু, অ্যান্ডারসন সাহেব যদি সেদিন তোমাকে আবার কুইক মার্চ করে তোমাদের ছাউনিতে যেতে হুকুম দিতেন, তুমি সত্যি সত্যি যেতে পারতে? নন্দলাল বাবু শিউরে উঠে বললেন, পাগল, এই সাধ্যে কুলোলে তো আমি তখন সামনের দিকে 5 পা এগিয়ে যেতাম রে। 5 পা তো দূরের কথা, সেই মুহূর্তে আমার কোনো দিকে 1 পা যাওয়ার কোনো ক্ষমতাই ছিল না। এতক্ষণ শুনছিলেন অরিন্দম গুহর লেখা একটি ছোট গল্প, মিলিটারি। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।